ओम निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपादितविग्रहं वैशावतारं परमेशमिद्यन्तं रामकृष्णं शिरसा नमामः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এখন তো রামকৃষ্ণ মিশন সবাই জানে, অন্তত বঙ্গভূমিতে সবাই সন্ন্যাসী মানেই মনে করে যে রামকৃষ্ণ মঠ, অন্য বেশি কিছু জানে না তারা। যে ঋষিকেশ বা উত্তর ভারতে যে অন্যান্য সব আঁকড়া কত রকম আছে, কত রকম সন্ন্যাসী আছেন, সেসব তারা জানে না। তাদের সন্ন্যাসী মানে দেখেই ভাবে যে বেলুড় মঠের সন্ন্যাসী, অন্য সন্ন্যাসীদের তারা বোঝে না। যাই হোক, এই বেলুড় মঠের যিনি কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ, অনেকে তো বলে বিবেকানন্দ করেছেন মঠ, কিন্তু স্বামী শিবানন্দ বলছেন তো ঠাকুরেরই মঠ, ঠাকুরেরই ইচ্ছাই হয়েছে। বিবেকানন্দ যন্ত্র, নিজেও তিনি বলবেন যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী। যাই হোক, সেই বেলুড় মঠ, রামকৃষ্ণের যে কথা আমরা জানি যারা, তারা সবাই বিবেকানন্দ থ্রুতে অনেকটা জানে, কিন্তু বেশিরভাগই মাস্টারমশাইয়ের জন্য জানেন, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিপিবদ্ধ করেছিলেন। সেই মাস্টারমশাইয়ের জন্যেই অনেকে জানেন রামকৃষ্ণ মিশনের কথা, সন্ন্যাসীদের কথা, এত যে ভক্ত হচ্ছে কিসের কারণে। হ্যাঁ, সেই রামকৃষ্ণ কথামৃত পড়েই। আর তারপরে শারদানন্দজির আছে লীলা প্রসঙ্গ, সেটা তো আছেই, কিন্তু প্রথমত এটাই কথামৃতই পড়েই মানুষ জানতে পারে ঠাকুরের কথা। কারণ সেখানে এমনভাবে বর্ণনা দেওয়া আছে যেন ঠাকুর সামনে বসে কথা কইছেন, পরিষ্কার সব হাসি ঠাট্টা সব কিছু বলে কীভাবে কথা কইতেন। খাবুনি যাবনি আমাদের ভাষায়, জয়গুরু। এই যাই হোক, সেই মাস্টারমশাই খুব শিক্ষিত ছিলেন, পণ্ডিত লোক, কয়েকটা স্কুল কলেজে অধ্যাপনা করেছেন, একসাথেও করেছেন, কত জায়গায় নড়াইলে ছিলেন, বিদ্যাসাগর স্কুলে ছিলেন, অনেক রকম পড়াশোনা করেছেন তিনি। ইংরেজি শিক্ষা তো জানতেনই পশ্চিমের, তারপরে দেশীয় সব শাস্ত্র যত আছে সব কিছুই জানেন তিনি। হ্যাঁ, ওই সময়তেই তিনি সব যাজ্ঞবল্ক্য, অনুসংহিতা, বৃহস্পতি ইত্যাদি, তারপরে পশ্চিমের দর্শন, ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি, পুরাণ, কালিদাস, সংস্কৃতের সাহিত্য সব মুখস্থ ছিল তার। কিন্তু সেই সংসার, যেমন সংসার বলে যে বুদ্ধদেব বুঝেছিলেন, আগে সিদ্ধার্থ যখন ছিলেন তখন বেরিয়েছিলেন না ভ্রমণ করতে, তখন তো দেখলো নানা রকম মানুষের অবস্থা, কারো রোগ, কারো দুঃখ কষ্ট, এরকমভাবে বুঝতে পারলো যে সংসার হলো দুঃখের জায়গা। এটাই মানুষ বোঝে না, সংসারে তুমি আনন্দ খুঁজছো, করলা কি মিষ্টি হতে পারে? কোনো দিন হতে পারে না। হ্যাঁ, ওইটাই বুঝতে হবে, সংসারও ওরকম দুঃখময় জায়গা, দুঃখের জায়গা সংসার। সেখানে বাঁচাটাই একটা কায়দা, অনেক কায়দা। যেমন জলে পড়লে যেমন সাঁতার কেটে বাঁচতে হয়, হ্যাঁ, কীভাবে সেখানে থাকতে হবে সেটা জানতে হবে। সংসারে যে আমরা আছি সেটা কীভাবে, সেটাই তো ঠাকুর দেখিয়ে দিয়েছেন কীভাবে থাকতে হবে। ঈশ্বর লাভ করে দিব্যি থাকো, এটাই তো বলেছেন। মানুষ তো বোঝে না, কিন্তু বিষয়রস এত আনন্দে পায় বিষয়তে, তাতেই মেতে থাকে সব। যাই হোক, সে মাস্টারমশাই, সেই জন্ম হয়েছিল নাগপঞ্চমীর দিনে, জুলাই মাসে পড়ে 1854 সাল। তখন ওই প্রায় শিবানন্দ, তারকের প্রায় সমবয়সী মাস্টারমশাইয়ের জন্ম ওই সময় হয়। আর কলকাতায় থাকতেন। পিতা মধুসূদন গুপ্তের 7টি সন্তান, ইনি ছিলেন তৃতীয়। আর সকালে বাড়িতে বেরোবার আগে স্কুলে টুলে যাওয়ার সময় বাপ মাকে প্রণাম করে, মা সিদ্ধেশ্বরীকে, ঠনঠনে কালীবাড়িতে প্রণাম করে তারপরে যেতেন। আর ছোটোবেলায় অভ্যেস করেছিলেন ডায়েরি লেখার অভ্যেস করাতে কথামৃত লিখতে তার সুবিধা হয়েছে। যে ঠাকুরের কাছে যেতেন, সব শুনে এমনভাবে লিখে রাখতেন অন্য কেউ বুঝবে না, যেন শর্ট হ্যান্ডের মতো, কিন্তু নিজে ঠিকই আবার পরিষ্কার করে লিখে, প্রত্যেকটা জিনিস একবার তিথি বার সব কিছু লিখে, সময় একেবারে পরিষ্কার করে সব কিছু লিপিবদ্ধ করে গেছেন তিনি। ওটা পড়ে মনে হয় যেন সামনে ঠাকুর রয়েছে। মা শারদা শুনে বলেছে, তোমার মুখে সরস্বতী, তোমার মনে হচ্ছে যেন ঠাকুরই কথা বলছে তোমার লেখা পড়ে, যেন উনিই বলছেন, এরকম। এখন
একদিন মাহেশের রথ দেখতে গেছে ছোট ছেলে মায়ের সাথে, মা স্বর্ণময়ী দেবীর সাথে মাহেশের রথ দেখতে গেছে। তখন ফেরার পথে উনি দক্ষিণেশ্বর দর্শন করবেন, মা কালীকে দর্শন করবেন, সেখানে গেছেন। তখন ওই মহেন্দ্রনাথ ছোট ছেলে তখন মায়ের থেকে হাত ছুটে গিয়ে হারিয়ে গেছে ওখানে, চাতাল বিরাট জায়গা, ভিড়, সেখানে হারিয়ে গেছে, কান্নাকাটি করছে। তখন একজন এসে হাত ধরে তাকে উদ্ধার করলো। পরে জানা গেলেন যে ওই যে হাত ধরেছেন যিনি, তিনি পরমহংসদেব, তিনি ঠাকুর। যাই হোক, তখন করতে গেছেন, সংসারে অশান্তি যেমন হয় যৌথ পরিবারে, মা মারা গেছেন আগেই, অশান্তির চোটে বিবাহিত এদিকে, তার নিকুঞ্জ দেবী বোধহয় স্ত্রীর নাম। তখন একদিন ঠিক করলো যে না, আমি এবার গঙ্গায় ঝাঁপ দেবো, আমার আর বাঁচার ইচ্ছা নেই, একেবারে বিরক্ত হয়ে গিয়ে যে যাবো গঙ্গায় ঝাঁপ দেবো করে ভাবছে, রাত্রে বেরিয়ে যাবে। তখন যখন যাবেন তখন স্ত্রী বুঝতে পেরেছেন একটা কিছু আঁচ করেছেন, যে কী ব্যাপার, কিছু হবে নিশ্চয়ই। তখন তিনিও তার সাথে বেরিয়ে, যে আমিও যাবো তোমার সাথে। তখন বেরিয়ে বরানগরে এক আত্মীয়ের বাড়ি গিয়ে হাজির হয়েছে, সেখানে গভীর রাতে। আর পরের দিন সেই সিদ্ধেশ্বর মাস্টারমশাইকে নিয়ে বললেন যে এখানে একটা আছে, উদ্যান আছে, সুন্দর বাগান আছে, চলুন দেখে আসি, ওখানে ভালো লাগবে আপনার। করে বেরিয়েছে দক্ষিণেশ্বরে। তখন দক্ষিণেশ্বরে গিয়ে বলছেন একজন, ওখানে শুনছি একজন পরমহংসদেবও আছেন সেখানে। তারা মাস্টারমশাই গিয়ে ওই উদ্যান দেখে তো একেবারে মোহিত, এত সুন্দর গঙ্গা ধারে সুন্দর বাগান, তার মধ্যে আবার দেখলেন ঘর ভর্তি লোক, সেখানে একজন আনন্দের মূর্তি, তিনি কথা বলে যাচ্ছেন মাঝখানে বসে, কত রকম, যেন দেখে মনে হচ্ছে যেন সুখদেব কথা বলছে, যে ব্যাসের ইয়ে যেন হচ্ছে ওখানে, কেউ করছে, প্রবচন করছে, এরকম মনে হলো শুনে। যেন খুব আনন্দ, মনে মনে ভাবছেন যে আবার আসবো। যাই হোক, তবে পরে তো যাতায়াত শুরু করলেন। আর ঠাকুরের কাছে যেতে যেতে আস্তে আস্তে অহংকার চূর্ণ হলো। ঠাকুর আগে জিজ্ঞেস করলেন, তুমি কি নিরাকার বিশ্বাস করো না সাকার বিশ্বাস করো? তখন বললেন, আমি নিরাকারটাই ভালো লাগে আমার। তো ঠাকুর বললেন, তাতে ঠিক আছে, ভালো, তুমি নিরাকার ভালোবাসো, ঠিক আছে, কিন্তু এমন বুদ্ধি করো না যে সাকারটা ঠিক না, সাকারটা ভুল, দুটোই ঠিক। তখন মাস্টারমশাই, আপনি কী করে সাকার আর নিরাকার দুটোই ঠিক হয়? সেটা বোঝা তো তখন সম্ভব নয়, নতুন তখন যাচ্ছেন। তখন আবার বললেন যে মূর্তি পূজাটা কেমন জিনিস? মূর্তি তো ঠাকুর না, মূর্তি তো ভগবান নয়, যারা পুজো করছে তাদের বুঝিয়ে দিতে হবে। তখন ঠাকুর বকা দিলেন, তোমরা তো কলকাতার লোক, তোমরা সবই বুঝিয়ে দিতে চাও, নিজেরা কতদূর বোঝো কোনো ঠিক নাই, তোমরা অন্যকে বোঝাতে ব্যস্ত। তখন মাস্টার বললো, ঠিকই তো, আমি কী জেনেছি, কী বুঝেছি? তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলেন ঠাকুর, তোমার স্ত্রী কেমন? মাস্টার বলছে, ভালো, কিন্তু অজ্ঞান। তখন ঠাকুর আবার করে তিরস্কার করে বললেন, আর তুমি জ্ঞানী, তাই না? মাস্টারমশাই ভাবছেন এত পড়াশোনা করেছেন, এত সব হয়েছে কলেজে এটা ওটা, তিনি তো ভালো ছাত্র ছিলেন। এফএ পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় 2য় স্থান পেয়েছিলেন এবং এফএ পরীক্ষায় 5ম স্থান। একটা পেপার না দিয়েই 5ম স্থান। তবে বিএ পরীক্ষায় তিনি 3য় হন। আর আইন পড়ার সময় তার বাইরেও কত কিছু পড়েছেন। তিনি ভাবছেন তিনি জ্ঞানী, কিন্তু ঠাকুর বলছেন জ্ঞানী মানে, তখন তিনি জানতে পারলেন, ঠাকুর বলেন, জ্ঞান হলো ঈশ্বরকে জানা হলো জ্ঞান, ঈশ্বরকে না জানা হলো অজ্ঞান। তখন মাস্টার বুঝতে পারলেন। তখন আস্তে আস্তে অহংকার চূর্ণ হতে থাকলো, দিনে দিনে যেমন যায়, ওখানে যাওয়া হয়, তখন ওই অহংকার একটু করে চূর্ণ হয়। যাই হোক, তারপরে তো কথামৃত লিখলেন। ওই কথামৃত লেখার জন্যে আমরা অনেকে ভক্তরা আমরা ওটা পেয়ে হচ্ছি। এক সময় এমন হয়েছিল যে স্বামী, নামটা কি যেন, বিজ্ঞানানন্দ যখন প্রেসিডেন্ট, বিজ্ঞান মহারাজ আর কি, তিনি যখন প্রেসিডেন্ট, তিনি বলছেন যে রামকৃষ্ণ মঠের 14 আনা সন্ন্যাসী মাস্টারমশাইয়ের কাছ থেকেই এসছেন, মাস্টারমশাইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়েই ওখানে এসছেন সন্ন্যাসী হয়ে।
এত সব যেতেন ওখানে। তখন বড় বড় সন্ন্যাসী যারা পরে হয়েছিলেন বড়, তারা সব মাস্টারমশাইয়ের কাছে যেতেন। আর মুকুন্দ যেত, মুকুন্দ যিনি পরে যোগানন্দ হয়েছিলেন, যিনি বিদেশে গিয়ে ক্রিয়া যোগ প্রচার করেছিলেন, তিনিও তখন ছোট থাকতে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে অনেক উপকার পেয়েছেন। তার মা ছিলেন না, তাই সেই মাস্টারমশাই তাকে দর্শন করিয়েছেন মার। মাস্টারমশাই খুব ক্ষমতা হয়ে গেছিলো ওই ঠাকুরের কাছে গিয়ে গিয়ে সাধনা করে। পরে তো ঋষির মতো থাকতেন মঠ স্কুলের উপরের ছাদের উপরে একটা ঘরে সেখানে যেতেন শিষ্যরা, ভক্তরা, সন্ন্যাসীরা। সেখানে গিয়ে মাস্টারের কাছে একেবারে ঠাকুরের কথা ছাড়া তার কোনো কথা নেই। আমি যে আগে মঠে ফটে যেতাম, দেখি সন্ন্যাসীরা কী উল্টোপাল্টা কথা বলে, ঠাকুরের কথা বাদ দিয়ে সংসারের মতো গল্প করে। তখন বিরক্ত লাগতো। আমার দরকার কী এরকম সন্ন্যাসীর সাথে মেশা? ঠাকুরের কথা ছাড়া আমাদের ঠাকুর কোনো দিন আজে বাজে কথা বলেছে? ঠাকুরের কথা, ঘুরে ফিরে ঠাকুরের কথা, আর কোনো কথা নেই। সেরকম হবে কেন? সন্ন্যাসীরা অন্য কথা বলবে সংসারীর মতো? হ্যাঁ, ওগুলোই কেমন যেন লাগে। যাই হোক, এই ঠাকুর, এই মাস্টারমশাইয়ের কাছে যেতেন, ঠাকুর সবসময় ঠাকুরের কথাই বলতেন উনি, আর কোনো কথা না। কীভাবে সেবা দিতে হয়, কীভাবে কী করতে হয়, চালচলন প্রত্যেকটা জিনিস মাস্টারমশাইকে শিখিয়ে দিয়েছেন ঠাকুর। একদিন বললেন, তুমি তো জিভ পরিষ্কার করো না, জিভ পরিষ্কার করবে রোজ সকালে। এইসব ছোটোখাটো জিনিস তিনি যেমন মা শারদাকে শিখিয়েছেন, পান সাজতে পর্যন্ত শিখিয়েছেন। হ্যাঁ, এইভাবে শিক্ষা দিতে হয়। গুরু এইভাবেই শিক্ষা দেন, সব কিছু দেখিয়ে দেন আমরা হাত ধরে, সদ্গুরু যদি হয়, নাহলে তো হয় না। যাই হোক, মাস্টারমশাই ওই ঋষির মতো থাকতেন। পরে অনেক কিছু তাতে আমরা লাভ পেয়েছি। তার আবার ইংরেজি অনুবাদও হয়ে সারা বিশ্বে এখন আছে। মাস্টারের বইয়ের অনুবাদ যত করা হয়েছে নানা দেশে, আমেরিকা, রাশিয়া, যেখানেই যাও সেখানেই আছেন মাস্টারমশাইয়ের ঠাকুরের কথা সব। আবার দর্শনও হচ্ছে কত লোকের, পশ্চিমে আছে অথচ ঠাকুরের দর্শন হচ্ছে, মা শারদার দর্শন হচ্ছে। এইভাবে তারা জানতে পারে না, যারা জানে না যে কার দর্শন হলো, পরে জানতে পারে যে অমুকে এমন ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস বা সারদা দেবী, এরকম দর্শন হচ্ছে। সেই মাস্টারমশাইয়ের কথামৃতটা আপনারা রোজ একটু পাঠ করবেন। রাত্রে শোবার আগে অন্তত আধ ঘন্টা করে ওইটা ভক্তিভাবে একটু ওটা পাঠ করবেন। রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে নিজের উপকার হবে। জানতে হবে যে সংসার বন্ধন থেকে কীভাবে ছুটতে হয়, কীভাবে বেরোতে হয়। এটা তো একটা খাঁচার মধ্যে থাকা সংসার, শরীর যে ধারণ করেছে তারই বিপদ, তাকে ভুগতে হবেই। তাই তার থেকে মুক্তি পেতে হলে ঈশ্বর লাভ করতে হবে। ঈশ্বর লাভ না করলে জীবনটা বৃথা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, ঠাকুর বলে গেছেন। হ্যাঁ, সেটাই কিন্তু উদ্দেশ্য। আর শাস্ত্রেও এই কথাই বলছেন যে একটাকে জানো, হাজার জিনিস জেনে আমার লাভ নেই। কোথায় কে জন্ম নিল, কোথায় কে বড় হলো, কোনটা বিবেকানন্দের ঠিকানা, কোথায় কে থাকতো, এসব জেনে কী লাভ? হ্যাঁ, কবে শিকাগোর হয়েছে, লেকচার হয়েছে, হাজার জিনিস জেনে কী লাভ? এই যে কুইজ হয় আশ্রমে টাশ্রমে দেখা যায়, নানা রকম কুইজ হচ্ছে। হ্যাঁ, এগুলো দিয়ে কোনো লাভ হয় না। তোমার জানতে হবে আসল কী শিক্ষা, সেই গুরু কী শিখিয়ে গেছেন, সেই পথ ধরে আমাকে চলতে হবে। একটু ভুল হলে হবে না। হ্যাঁ, এইভাবে চলতে হবে। হাজার জিনিস জেনে কোনো লাভ নেই। হ্যাঁ, কবে রামকৃষ্ণর কবে জন্ম তারিখ, এই খুঁজতে লোকের জীবন করে রিসার্চ করছে। হ্যাঁ, কবে কী হয়েছে, কুষ্টি বিচার, এটা ওটা, ওগুলো আমার দরকার নেই। কী শিক্ষা দিয়েছেন বিবেকানন্দ, কী বলেছেন? ঠাকুরের ব্যাখ্যা তো তিনি করেছেন, আর তো কিছু নিজের কথা বলেননি। ঠাকুরের ব্যাখ্যাই করেছেন। না, ঠাকুরকে আমরা বিচার করতে চাই সাধারণ বুদ্ধিতে। হ্যাঁ, ঠাকুর কত ভালো, মা কত ভালো, কী সুন্দর। তোমার বুদ্ধি কতটুকু আছে তুমি যে তাদের বিচার করবে? তাদের শিক্ষাটা তুমি শোনো, সেই শিক্ষাটা নিয়ে গ্রহণ করো, তারপরে চলতে থাকো, তাহলেই হবে যথারীতি। জয় গুরু, জয় গুরু, জয় শ্রী রামকৃষ্ণের জয়।